সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ পরিচিতিতে। উত্তর পশ্চিম ইউরোপের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ড কয়েকশো বছর ব্রিটিশ শাসনে থাকা দেশটি এক পর্যায়ে যুদ্ধ আর নানা সংগ্রামের মাধ্যমে পৃথক হয়েছে ব্রিটিশ শাসন থেকে। ধীরে ধীরে গড়ে তুলেছে নিজস্ব সমাজ, সংস্কৃতি আর ঐতিহ্য। তবে দেশটির ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ব্রিটিশ সাম্রাজ্যের নাম। বিশ্বের ধনী দেশগুলোর একটি আয়ারল্যান্ড দ্বীপ দেশ হওয়ার কারণে আছে অনেক সমুদ্র সৈকত, পোতাশ্রয়, আবার পাহাড়ি ভূখণ্ড, সবুজের সমারোহ সবই আছে দেশটিতে। আছে আধুনিকতা আর বিলাসিতার সব উপকরণ। প্রথমে জেনে নেই আয়ারল্যান্ড সম্পর্কে কিছু তথ্য। দেশের নাম আয়ারল্যান্ড, অফিসিয়াল নাম রিপাবলিক অফ আয়ারল্যান্ড, রাজধানী ডাবলিন, স্বাধীনতা ঘোষণা ২১ জানুয়ারি ১৯১৯, আয়তন ৭০,২৭৩ বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় ৫০ লাখ, জাতীয়তা আইরিশ, ধর্ম ৮৫% খ্রিস্টান, ১০% ধর্মহীন, বাকিরা অন্যান্য, মুদ্রা ইউরো, শাসন ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্ট ২ কক্ষ বিশিষ্ট, অফিসিয়াল ভাষা আইরিশ এবং ইংলিশ, শিক্ষার হার ৮৩%। ইউরোপের মূল ভূখণ্ডের বাইরে আয়ারল্যান্ড দ্বীপ। দ্বীপটিতে দুটি দেশ। দক্ষিণের বড় অংশটির নাম আয়ারল্যান্ড রিপাবলিক, বহির্বিশ্বের কাছে যেটি আয়ারল্যান্ড নামে পরিচিত। এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আর উত্তরের অংশটির নাম হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, যেটি এখনও ব্রিটেনের অংশ। আয়ারল্যান্ড দ্বীপের ৬ ভাগের ৫ ভাগ জুড়েই আয়ারল্যান্ড রিপাবলিক দেশটি। কাজেই সার্বভৌম আয়ারল্যান্ডের একমাত্র স্থল সীমান্ত রয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে। অন্য ৩ দিকে আটলান্টিক মহাসাগর, সেল্টিক সাগর ও আইরিশ সাগর। আসুন জেনে নেই আয়ারল্যান্ড সম্পর্কে আরও কিছু তথ্য। ১৮০১ সাল থেকে ১৯২২ সাল পর্যন্ত আয়ারল্যান্ড ব্রিটেনের অংশ ছিল। ১৮৪৫ সালের মহাদুর্ভিক্ষে দেশটির জনসংখ্যা ৩০% কমে যায়, ১০ লাখেরও বেশি লোক মারা যায়, আর দেশ ছেড়ে চলে যায় অন্তত ১৫ লাখ মানুষ। তাদের বেশিরভাগই আটলান্টিক পাড়ি দিয়ে চলে যায় যুক্তরাষ্ট্রে। ১৮৮০ সালের দিকে শুরু হয় হোম রুল মুভমেন্ট বা স্বশাসনের আন্দোলন। ১৯১৪ সালে বিলটি পাশ হয়। এরপর এটি ধীরে ধীরে তার স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। ১৯১৯ সালের ২১ জানুয়ারি স্বাধীনতা ঘোষণা করে দেশটি। এরপর ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে আইরিশ রিপাবলিকান আর্মি। ২ বছরের গেরিলা যুদ্ধের পর শান্তি চুক্তি হয় এবং দেশটির স্বাধীনতার পথ সুগম হয়। প্রথমে নাম ছিল আইরিশ ফ্রি স্টেট এবং পরবর্তীতে রিপাবলিক আয়ারল্যান্ড গঠিত হয়। তবে দ্বীপের উত্তরাঞ্চলটি থেকে যায় ব্রিটেনের সাথেই। স্বাধীনতার পরও গৃহযুদ্ধ সহ নানান কারণে দেশটির সংবিধান প্রণীত হতে বহু বছর লেগেছে। দেশটি জাতিসংঘের সদস্য হয়েছে ১৯৫৫ সালে। অবশ্য এর পেছনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তিকে সমর্থন না করে নিরপেক্ষ থাকাও বড় কারণ ছিল। তবে এই জটিলতা কাটিয়ে দেশটি দ্রুতই আবারও ঘুরে দাঁড়িয়েছে। ১৯৭৩ সালে তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে। আয়ারল্যান্ড বহুদলীয় রাজনীতির দেশ। ১৯৮৯ সালের পর দেশটিতে এখনও পর্যন্ত কোনো একক দল সরকার গঠন করতে পারেনি। প্রতিবারই গঠিত হয় জোট সরকার। বর্তমানে ফিয়ান্না ফেইল, ফাইন গায়েল এবং গ্রিন পার্টি মিলে সরকার পরিচালনা করছে। প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান হলেও সরকার পরিচালিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। প্রেসিডেন্টের মেয়াদ ৭ বছর। পার্লামেন্টের নিম্নকক্ষের সুপারিশে তিনি নিয়োগ দেন প্রধানমন্ত্রীকে। সাধারণত নির্বাচনে বিজয়ী বা সর্বোচ্চ আসন পাওয়া জোটের শরিক দলটির শীর্ষ নেতা এই পদে আসেন। প্রধানমন্ত্রীর পদের নির্ধারিত কোনো মেয়াদ নেই। যতদিন পার্লামেন্টের সমর্থন পাওয়া যাবে ততদিন সেই পদে থাকতে পারবেন প্রধানমন্ত্রী। ৫ বছর পর পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এই দেশটিতে। বহুজাতীয় সংস্কৃতির দেশ আয়ারল্যান্ড। দেশটির মোট জনসংখ্যার ১২% বেশি অভিবাসী। অবৈধ অভিবাসীও আছে অনেক। উন্নত অর্থনীতির কারণে দেশটিতে প্রতি বছর অভিবাসী হয় ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ।
উইকিপিডিয়ার হিসাব মতে আয়ারল্যান্ডে অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় অংশ পোলিশ, এরপরই আছে ব্রিটেন। ইউরোপের অন্যান্য দেশেরও প্রচুর মানুষ অভিবাসী হয়েছে দেশটিতে। এছাড়া লাতিন আমেরিকা, যুক্তরাষ্ট্র ও এশিয়ানদের সংখ্যাও কম নয়। 10,000-এর বেশি বাংলাদেশি বসবাস করছে দেশটিতে, যাদের বেশিরভাগই কর্মজীবী। শিক্ষার্থী ও ব্যবসায়ীও আছে কিছু সংখ্যক। আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা বেশিরভাগই ডাবলিন ও আশেপাশের এলাকা কেন্দ্রিক। অন্য শহরগুলোতেও ছড়িয়ে ছিটিয়ে আছে স্বল্প সংখ্যক বাংলাদেশি। মুক্তবাজার অর্থনীতির দেশ আয়ারল্যান্ড। দেশটি বিদেশি বিনিয়োগের জন্য খুবই উপযোগী, যে কারণে সরাসরি বিদেশি বিনিয়োগের সূচকে উচ্চমান ক্যাটাগরিতে স্থান পেয়েছে। মাথাপিছু মোট জাতীয় উৎপাদনের হিসেবে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে দেশটির অবস্থান বিশ্বে পঞ্চম, আর বিশ্বব্যাংকের হিসেবে ষষ্ঠ। মুক্তবাজার অর্থনীতির কল্যাণে দেশটির জিডিপির প্রধান উৎস বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলো। পুরো আয়ারল্যান্ড জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো। এই কোম্পানিগুলোই দেশটির অর্থনীতির মূল চালিকা। বেসরকারি সেক্টরের চাকরিজীবীদের 1/4 কাজ করে এসব কোম্পানিতে। দেশটির বাণিজ্য নীতি ও সরকারি ব্যবস্থাপনার কারণেই বিদেশি কোম্পানিগুলো সেখানে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারছে, যার ফলে আয়ারল্যান্ড তার বিজনেস ট্যাক্সের 80% পায় এসব বিদেশি কোম্পানি থেকে। এছাড়া জ্বালানি, পরিবহন ও ট্রেজিং বাণিজ্য দেশটির অর্থনীতির বড় উৎস। আরেকটি বড় অর্থনৈতিক উৎস পর্যটন। মোট জাতীয় উৎপাদনের 4% আসে পর্যটন খাত থেকে, আর এই সেক্টরে কর্মসংস্থান হয়েছে 2 লাখ মানুষের। দু সালে দেশটি ভ্রমণ করেছে 90 লাখ বিদেশি পর্যটক, যা দেশটির জনসংখ্যার প্রায় দ্বিগুণ। করোনা মহামারীর আগে দেশটি গড়ে প্রতি বছর 5 বিলিয়ন ইউরো রাজস্ব আয় করেছে। আয়ারল্যান্ডে পর্যটকদের প্রথম গন্তব্য সাধারণত রাজধানী নগরী ডাবলিন। দেশটির পূর্ব উপকূলে আইরিশ সাগরের তীরে ঝকঝকে এক নগরী ডাবলিন। আইরিশরা তো কখনো কখনো ডাবলিনকে বিশ্বের সবচেয়ে সুন্দর নগরী হিসেবেও দাবি করেন। আধুনিকতা আর উপভোগের সব উপকরণ সাজিয়ে রাখা হয়েছে এখানে। 1204 সালে ইংলিশ রাজা জনের নির্দেশে ডাবলিন দুর্গ প্রথম তৈরি করা হয়েছিল। ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত রেকর্ড টাওয়ার সহ অনেক প্রাচীন স্থাপনা এখনও টিকে আছে। বর্তমানে এটি নতুন প্রেসিডেন্টের শপথ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানাদি প্রদর্শনী আয়োজনের কাজে ব্যবহৃত হয়। এখানে আছে একটি জাদুঘরও। জাদুঘরটি মূলত প্রাচীন যুগের গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপির সংগ্রহশালা। ডাবলিনের আরেকটি দর্শনীয় স্থান ফনিক্স পার্ক। 1750 একর জায়গা জুড়ে তৈরি পার্কটিতে সবুজের সমারোহ দেখলে চোখ জুড়িয়ে যাবে। পার্কের খোলা চত্বরে দেখা মিলবে দল বেঁধে ঘুরে বেড়ানো হরিণের। এই পার্কের মধ্যেই রয়েছে আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের বাসভবন। 1754 সালে নির্মিত এই ভবনটি। এখানে ডিয়ারফিল্ড রেসিডেন্স নামের একটি প্রাচীন ভবনে রয়েছে আয়ারল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন। এই পার্কেই রয়েছে বিখ্যাত ডাবলিন চিড়িয়াখানা, যেটি বিশ্বের 3য় প্রাচীন চিড়িয়াখানা। ফনিক্স পার্কে আছে বেশ কয়েকটি স্মৃতিস্তম্ভ। ডাবলিনের নাগরিক সৌন্দর্য দেখতে হলে যেতে হবে গ্রাফটন স্ট্রিটে। কেনাকাটার জন্য এই জায়গাটি বিখ্যাত। এছাড়াও ক্যাফে, বার, পাব, শিল্প প্রদর্শনী, বিভিন্ন স্বাদের খাবারের রেস্টুরেন্ট সবই রয়েছে এখানে। ডাবলিনের শিল্প সংস্কৃতির কেন্দ্র বলা চলে এই জায়গাটিকে। বিভিন্ন জায়গায় দেখা মিলবে স্ট্রিট মিউজিশিয়ানদের। কেনাকাটার জন্য বুটিক, জুয়েলারি, ডিপার্টমেন্টাল স্টোর, পৃথিবীর বিখ্যাত অনেক ব্র্যান্ডের আউটলেট সবই রয়েছে এখানে। গ্রাফটন স্ট্রিট থেকে খুব কাছেই ট্রিনিটি কলেজ। 1592 সালে ব্রিটিশ রানী প্রথম এলিজাবেথ কর্তৃক স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানটি আয়ারল্যান্ডের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। 40 একর জায়গা জুড়ে এর দৃষ্টিনন্দন ক্যাম্পাস। দারুণ স্থাপত্যশৈলীর সব ভবন আর সবুজ চত্বর ক্যাম্পাসটিকে করে তুলেছে আকর্ষণীয়। এর বাইরে বেশ কয়েকটি জাদুঘর রয়েছে ডাবলিনে। ডাবলিনের বাইরেও আয়ারল্যান্ডে দর্শনীয় স্থানের অভাব নেই। তেমনই একটি ক্লিফস অফ মোহের।
মুনস্টার প্রদেশের আটলান্টিক উপকূলীয় এই জায়গাটি মূলত সাগরের খাড়া পাড়, যা বিশ্বে খুব একটা দেখা যায় না। আটলান্টিকের পানি থেকে অনেক উঁচু এই পাড়। প্রকৃতির বিচিত্র খেয়ালে 14 কিলোমিটার জায়গা জুড়ে এই ক্লিফস। সর্বোচ্চ পয়েন্টে সমুদ্র থেকে এর উচ্চতা 214 মিটার বা 702 ফুট। প্রতি বছর গড়ে 15 লাখ পর্যটক দেখতে যান প্রকৃতির গড়ে দেয়া এই সৌন্দর্য। এসবের বাইরেও আয়ারল্যান্ডে পর্যটকদের মুগ্ধ করার মতো অনেক জায়গা রয়েছে, আর প্রতি বছর এসবের টানে লাখ লাখ পর্যটক পা রাখে দেশটিতে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।